আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। গত 9 অক্টোবরে একটি এপিসোড করেছিলাম যার হেডলাইন ছিল রাষ্ট্রপতি চুপ্পু আসলে কার লোক। স্ক্রিনে তার লিঙ্কটা দেখাচ্ছি, যারা আগে দেখেননি তারা চাইলে আর একবার দেখে নিতে পারেন। সেখানে আমি যে প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছিলাম সেটা হলো, অবৈধ ইউনূস সরকারের একের পর এক অবৈধ অর্ডিন্যান্সে যেভাবে রাষ্ট্রপতি চুপ্পু বিনা প্রশ্নে তার সই দিচ্ছেন, তাতে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে যে রাষ্ট্রপতি চুপ্পু আসলে কার লোক। তিনিও কি ভেতরে ভেতরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মতো ছদ্মবেশী জামাতি, নাকি বন্দি সম্রাট শাহজাহানের মতো নখদন্তহীন লাচার একজন মানুষ? সম্রাট শাহজাহানকে বাধ্য হয়ে নিহত প্রিয়পুত্র দারা শিকোর কাটা মুন্ডু দেখতে হয়েছিল। আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জানতেন অপরাধ ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেবেই, তবু তিনি সেই অর্ডিন্যান্সে সই করেছিলেন। আমার কিছু দর্শক বলেছিলেন সই না করে তার উপায় ছিল না, স্বেচ্ছায় নয়, তিনি বাধ্য হয়েছিলেন অর্ডিন্যান্সে সই করতে, না করলে তার প্রাণ সংশয় হতে পারত। এই যুক্তি আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয়নি, ছেদো মনে হয়েছিল। এই ছেদো মনে হওয়ার কারণ, রাষ্ট্রপতিকে মেরে ফেললে ইউনূস সরকারের কোনো লাভ নেই, বরং ক্ষতি। দেখুন, যারা ওই অপহরণ করে না, অপহরণ করে যাকে জিম্মি করে রেখে টাকার ডিমান্ড করে, মুক্তিপণ চায়, তাকে কাজ শেষ হওয়ার আগে কখনো মেরে ফেলে না, মারে কাজ শেষ হওয়ার শেষে। তো বাংলাদেশে ইউনূস সরকারের তো কাজ এখনো শেষ হয়নি, কিন্তু যদি জিম্মি না হয়ে চুপ্পু এই সরকারের স্বেচ্ছা অংশীদার হয়ে থাকেন, অর্ডিন্যান্স জারি যদি তিনি স্বেচ্ছায় করে থাকেন, এই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার নয়। বিশেষ করে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে শেষ দিকে তিক্ততা এসে গিয়েছিল বলে নির্ভরযোগ্য সূত্রে থেকে খবর আমি পেয়েছি। কলকাতায় থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে কথা বলেছি। রাষ্ট্রপতি চুপ্পু ছদ্ম জামাতি, এটা অবশ্য কেউ তাদের মধ্যে বিশ্বাস করেন না। তাহলে এই যে রাষ্ট্রপতি চুপ্পু একের পর এক বেআইনি অগণতান্ত্রিক অর্ডিন্যান্স কেন জারি করতে সম্মত হচ্ছেন? যদি তিনি বলতেন সই করব না, তাহলে কে কি করতে পারত? তাকে মেরে ফেলতো? সেটা কেন সম্ভব নয় আগেই বলেছি, কারণ এখন মেরে ফেলে তাদের কোনো লাভ নেই। শারীরিক অত্যাচার করতে পারত সামান্য, কিন্তু মেরে ফেলতো না। অপমান করতে পারত, সেটা তো করছেই। সত্যি পরিস্থিতি কি সেটা কেউ নিশ্চিত জানে না। আর এখানেই নতুন এক সম্ভাবনার কথা উঠেছে। এই নতুন সম্ভাবনা এসেছে ভারতের প্রশাসনের সর্বোচ্চ স্তরেও। এতদিন বিষয়টি নিয়ে কেউ সেভাবে ভাবেননি। ভাবনাটা এসেছে অতি সম্প্রতি শেখ হাসিনার ফাঁসির আদেশের পর। এই সন্দেহের জন্ম হয়েছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি আদৌ বেশ কিছু অর্ডিন্যান্স, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অর্ডিন্যান্সে তিনি নিজে সই দিয়েছেন, নাকি তার সই জাল করে কিংবা তার সই ছাড়াই তার নামে জালিয়াতি করে এই অর্ডিন্যান্স গেজেটে প্রকাশিত হয়েছে। দেখুন, বাংলাদেশ সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন না থাকলে এবং জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন, কিন্তু সেটা অধিবেশন না থাকলে, যখন সংসদই নেই, তখন রাষ্ট্রপতি কোনো অর্ডিন্যান্স জারি করার কোনো ক্ষমতা নেই। তবে অর্ডিন্যান্সে যখনই করুন না কেন, অর্ডিন্যান্সের নিয়ম হচ্ছে অর্ডিন্যান্সে রাষ্ট্রপতির স্বাক্ষর বা সরকারি সিল সেখানে থাকতেই হবে, এবং এটি মূলত কার্যনির্বাহী ক্ষমতার, মানে প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টার ক্ষমতার অংশ হলেও এটির বৈধতা নির্ভর করে রাষ্ট্রপতির অনুমোদনের উপর। তাহলে এই জালিয়াতির প্রসঙ্গটা কিভাবে এলো? বিভিন্ন সূত্র থেকে রিপোর্ট এসেছে ভারত সরকারের কাছে যে বেশ কিছু অর্ডিন্যান্সে রাষ্ট্রপতির স্বাক্ষর ছিল না, বা সেগুলোর স্বাক্ষর জালিয়াতি করে যুক্ত করা হয়েছে, করে গেজেট প্রকাশিত হয়েছে।
সন্দেহ হওয়ার আরো যুক্তিগ্রাহ্য কারণ রয়েছে। প্রথমত, দেশে আগেই যেটা বলেছি, যখন সংসদ ভেঙে দেয়া হয়েছে, সংসদ বলে কিছু নেই, এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি কোনো অর্ডিন্যান্স জারি করতে পারেন না, কারণ জারি হওয়া অর্ডিন্যান্স সংসদে পাশ করাতে হয়, যেটা সম্ভব নয়। দ্বিতীয়ত, ৭১-এর যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে যেভাবে সংশোধন করা হয়েছে সেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কানুনের বিরোধী। তৃতীয়ত, ইউনূস সরকারের ট্র্যাক রেকর্ড, জালিয়াতির ট্র্যাক রেকর্ড। আপনাদের হয়তো মনে আছে, সেই 5 আগস্টে প্রধানমন্ত্রী হাসিনা তার পদ ত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন বলা হলো, এবং সেটা বলার পরে জানা গেল সেই হিসেবে সুপ্রিম কোর্টের কনস্টিটিউশন বেঞ্চের পরামর্শের ভিত্তিতে নতুন সরকার শপথ নিল। পরে জানা গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, এবং তিনি যা দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু পদত্যাগ করেননি। আরো জানা গেল সুপ্রিম কোর্টের পরামর্শ, সেটা সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চের কোনো বৈঠকই বসেনি, অর্থাৎ পরামর্শ বলে যেটাকে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে আসা হয়েছে সেটা আর এক জালিয়াতি। অর্থাৎ এই সরকারের তৈরি হয়েছে, ক্ষমতায় বসেছে জালিয়াতি করে। আর এই কারণেই প্রশ্ন উঠেছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অর্ডিন্যান্সে রাষ্ট্রপতি সই করেননি বা তার সই জাল করা হয়েছে কি? এই সরকারের পিছনের শক্তি, মানে জামাতি শক্তি, ওই আল কায়দা শক্তি, আইএস এর শক্তি, এরা যেভাবে শেখ হাসিনা পদত্যাগ না করলেও তার পদত্যাগের মিথ্যা খবর প্রচার করে এবং সুপ্রিম কোর্টের জাল পরামর্শ যেভাবে জোগাড় করে সরকার শপথ নিয়েছিল, সেই একই পদ্ধতিতে জালিয়াতির মাধ্যমে ট্রাইব্যুনালের সংশোধনী অর্ডিন্যান্স জারি হয়ে থাকলে খুব কি অবাক হওয়ার মতো কথা? আদৌ অবাক হওয়ার মতো কথা নয়। নিঃসন্দেহে এই সম্ভাবনাটি গুরুতর ধরনের রাষ্ট্রীয় জালিয়াতি এটা, এবং সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং যারা এই রাজনীতির এখন ক্ষমতায় আছেন তাদের কাছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এই ব্যাপারে আজ এই মুহূর্তে কোনো প্রমাণ পাওয়া অসম্ভব, কারণ শান্তির নোবেলজয়ী ইউনূস আইন কানুনকে মেঘনা যমুনার জলে ভাসিয়ে তার রাজত্ব চালাচ্ছেন। প্রমাণ লোপাট, তবে ভবিষ্যতে এর প্রমাণ পাওয়া যাবেই, যদি না বড় প্রমাণটিকে, অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এই সরকার বিদায় নেয়ার আগে চিরকালের মতো চুপ যদি না করিয়ে দেয়, তাহলে প্রমাণ এক সময় আসতে বাধ্য। নয়াদিল্লির নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যাচ্ছে, শেখ হাসিনার পদত্যাগপত্র, সুপ্রিম কোর্টের পরামর্শ জালিয়াতি করে এই সরকারের ক্ষমতা দখলের সঙ্গে এবার অর্ডিন্যান্স জালিয়াতির বিষয়টি যোগ করে বড়সড় একটি ডসিয়ার আমেরিকার হাতে তুলে দিয়েছে ভারত সরকার। আর এর পরিণামে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ৮৬ না ৮৭ বছর বয়স, তার এই বয়সের যে প্রতিষ্ঠা তিনি অর্জন করেছেন পৃথিবীব্যাপী, সেই প্রতিষ্ঠা তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য। শুধু তাই নয়, বেঁচে থাকলে আগামী দিনগুলো তাকে যে ভয়ঙ্কর জালিয়াতির দায়েও অন্ধ কারাগারে কাটাতে হবে সেটাও নিশ্চিত। এই জন্যেই বাংলায় একটা প্রবাদ আছে, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে পড়বে, কারণ ক্রাইম ডাজ নট পে, পাপ বাপকেও ছাড়ে না। ইউনূস এবং তার সঙ্গীরা কথাটা মনে রাখবেন। ধন্যবাদ। ভিডিও শুরুতেই আমি বিএনপি নেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দুজনেই প্রায় একই সঙ্গে জলে কাদায় মাঠে ঘাটে ঘুরে রাজনীতি শুরু করেছেন এবং নানান উত্থান পতনের মধ্যে দিয়ে তাদের জীবন গেছে। যেমন খালেদা জিয়া, তেমনি তার মানে সমসাময়িক রাজনীতিবিদ আর শেখ হাসিনা, দুজনেই অত্যন্ত লড়াকু, প্রতিভাবান এবং বাগ্মিতা আছে দুজনের, এটা স্বীকার করতেই হবে।
তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে যান, স্বাভাবিক জীবনে ফিরে আসুন এবং আবার রাজনৈতিক কর্মকাণ্ড তিনি শুরু করে দিন। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনিও উদ্বেগ প্রকাশ করে তার সুস্থতা কামনা করে তিনি একটি বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি বলেছেন যে রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য, তার অনেক অবদান রয়েছে বাংলাদেশ গঠনের পেছনে। এখন দরকার হলে ভারত সমস্ত রকম সাহায্য করতে প্রস্তুত। যেটা বলা হয়নি, যেটা পরে বলা হচ্ছে যে দরকার হলে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে দিল্লিতে এনে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করে তার সুচিকিৎসার ব্যবস্থা করতেও ভারতের কোনো আপত্তি নেই, যেটা প্রধানমন্ত্রী ওখানে উল্লেখ করেননি। তো সেটাতে বিএনপি খুব উচ্ছ্বসিত। কিন্তু বিএনপি উচ্ছ্বসিত হলে কি হবে? আমাদের ডক্টর ইউনূস তিনি আবার দেখে দিয়েছেন ভারতবর্ষ হচ্ছে বাংলাদেশের চিরশত্রু। তার আগে উনি দেখেছিলেন কি বিডিআর হত্যার পেছনে ভারতের হাত রয়েছে। এই যে বাংলাদেশের এই যে রোগটা না ছোঁয়াচে রোগের মতো, করোনার মতো, ওই পাকিস্তান থেকে এসছে। পাকিস্তানে ভূমিকম্প হয়েছে, বলছে ভারত মাটির তলায় মিসাইল ঢুকিয়ে দিয়ে ভূমিকম্প করিয়ে দিয়েছে। আর টোলে পড়া পণ্ডিতরা যেরকম ভাষায় কথা বলে ওনারাও তাই বলছেন। কিন্তু মোহাম্মদ ইউনূস তো টোলে পড়া মানুষ নন। একটা দেশের বিডিআর বিদ্রোহ হলো, তার সেটা করালো ভারতবর্ষ। দুনিয়ার কেউ মানবে? হাস্যকর একটা অভিযোগ। উনি যা যা করেন পৃথিবী এখন হাসে। একটা সময় ছিল যখন এই মোহাম্মদ ইউনূসকে একটা ইউনিভার্সিটি ডেকে পাঠানোর জন্য চিঠির পর চিঠি দিত। তারা মনে করতো ডক্টর ইউনূস যদি তাদের ইউনিভার্সিটিতে এসে একটা লেকচার দেন তারা ধন্য হয়ে যাবেন। এখন তারা দেশে ঢুকলে তারা দেখাও করতে আসেন না। নিজেকে এই পর্যায়ে উনি নামিয়ে এনেছেন। এটা কার জন্য হয়েছে? এটা ভারতবর্ষ করেছে? এটা তো ভারতবর্ষ করেনি। নাকি বলবেন এবার যে আমার এই সিদ্ধান্তের পেছনে ভারতবর্ষ দায়ী? এটাও বলে দিতে পারেন কোনদিন, যেমন পাকিস্তানিরা বলে। পাকিস্তানের সমস্ত পেছনে রা কে হাত দেখে, রা বলে না, রা। ইন্ডিয়া বলবে না, ইন্ডিয়া। রা কি সাজিশ হয়। এখন বাংলাদেশও তাই হয়েছে। যা কিছু হোক, কোনো গন্ডগোল হোক, কোনো ব্যক্তিকে মামলা দিয়ে তোলা হোক, আর রয়ের লোক বলে দেখে দাও, আর রয়ের প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশে এটা হয়েছে, এটা দেখে দাও। এটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। আপনাদের দেশ আপনারা চালান, ভারতবর্ষ নাকও গলাতে যাবে না, আর ভারতবর্ষ ছাড়া আপনাদের চলবেও না। এটাও মনে মনে জেনে নিন এবং স্বীকার করে নিন। তো যাই হোক, যে বৈঠকের কথা আমি বলছিলাম, সেই বৈঠকটা কালকে তো 6টার সময় তো বৈঠকটা হয়েছে। তো বৈঠকে ডক্টর ইউনূস কিছু সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন। মতামত মানে তার বার্তা হচ্ছে মানে একই সঙ্গে সেই বৈঠকে ক্যাবিনেট টেকনিক সেখানে আলোচনা হয় বিশেষ বৈঠকের পাশাপাশি। সাধারণত হয় না, মানে এতটাই জরুরি যে ক্যাবিনেট টেকনিক এবং আপনার বিশেষ বৈঠক, বিশেষ পরিস্থিতি বিশেষ বৈঠক, তিনটে নিয়েই আলোচনা হয়। সেখানে উনি বেগম জিয়ার সুস্থতা কামনা করেন, বলেন আমাদের অন্যদিকে ভাবার কিছু নেই। মানে চারিদিক পারিপার্শ্বিক পরিবেশে যা ঘটছে তাতে উনি বলছেন আমাদের অন্যদিকে কোনো ভাবার কিছু নেই, সব ঠিকঠাক আছে। আর বিএনপির নাম না উল্লেখ করে তিনি বলেন কোনো রাজনৈতিক দলের হাতে দেশ তুলে দেব না। এখন রাজনৈতিক দল তার হাতে দেশ তুলে দেওয়ার কি আছে? মানুষ যাকে ভোট দেবে সেই হচ্ছে নেতা। আওয়ামী লীগকে ভোট দিলে আওয়ামী লীগের দল নেতা মন্ত্রী বনবে, বিএনপিকে দিলে বিএনপির বনবে,
জামাতকে দিলে। জামাতকে বলবে আপনার যে শীর্ষ বিশ্বগুলো কচি সংসদ রয়েছে, এনসিপির কচিকাচা আছে, সে এনসিপির কচিকা যদি পেছনে যদি বাংলাদেশের জনগণ দাঁড়ায়, যদি দাঁড়ায়, দাঁড়াবে না আমি জানি, যদি দাঁড়ায় তাদের মনের মতো কিছু একটা হলো যে অনেক খেটেছে একটু করে পেছনে দাঁড়ানো দরকার, তাহলে তারাও নেতা হতে পারে, তারাও মন্ত্রী হতে পারে। সুতরাং কোনো রাজনৈতিক দলের হাতে দেশকে তুলে দেবো এগিয়ে মোয়া নাকি যা আপনি এর থেকে নিয়ে দেশটাকে ওর হাতে তুলে দিলেন? এই সমস্ত ভাঁড় বুকে যান আজকাল। আমাকে তো লোকে বলে আমি গাঁজা টাজা খাই। আমার তো এখন মনে হচ্ছে এই ডক্টর ইউনূস বোধহয় ওই গঞ্জিকা সেবন টেবন হয়তো করেন, গঞ্জিকা সেবন টেবন করে উনি এই সমস্ত উল্টোপাল্টা বলেন যে এই বিডিআর বিদ্রোহের পেছনে ভারত রয়েছে। আর কোনদিন বলবেন এই আমাদের এখানে যে ভূমিকম্প হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, ঝড় হচ্ছে, জল হচ্ছে, এর পেছনেও ভারতের চক্রান্ত রয়েছে। কোনদিন বলবেন আমার জন্মটা ভারতের চক্রান্তে আমার জন্ম হয়েছে, বলে দিতে পারে, কোনো কিছু অসম্ভব নেই। উনি বলে দিলেন ভারতের চক্রান্তে আমার জন্ম হয়েছে, এটা উনি বলতে পারেন। তবে আমরা জানি যে উনি সেটা বলবেন না। এবার ওনার অবস্থা তো খুব ঢিলে। এখন ঢিলে অবস্থায় এখন আবার লোকজন চাই। যে ছাত্রদের উনি ছেড়ে দিয়েছিলেন, একদম আগা গোড়া মূল থেকে ছেড়ে দিয়েছেন, এই বৈঠকে তিনি আবার ভাষণ দিয়ে বলেছেন যে এই ছাত্ররাই আমার নিয়োগকর্তা, তারা আমার পাশে আছে, তারা চলে যেতে বললে আমি চলে যাব, তারা থাকতে বললে আমি থাকবো। মানে আবার ছাত্রদের একটু উস্কে দিল, এই ছাত্র আর এনসিপি নেতাগুলোকে একটু উস্কে দিল যে তোমরা যারা আমার নামেতে একটু এদিক ওদিক ফিসফাস করছো, করো না বাবা, এখন সময় ভালো নয়, আমার পাশে থাকো, তোমরাও বাঁচবে, আমিও বাঁচবো, যদিও কেউ বাঁচবে না। ইতিমধ্যে আপনারা বোধহয় শুনেছেন, সরি, ভারত 14,000 নটিক্যাল মাইল নোটাম জারি করে দিয়েছে কাল রাত্রিবেলা। 14,000 নটিক্যাল মাইল, যেটা পৃথিবীর ইতিহাসে কোনো দেশ কখনো করেনি। মানে বিশাখাপত্তনম থেকে আন্দামান পর্যন্ত 7 সিস্টার পুরোটা 14,000 কিলোমিটার। আজকে 2 তারিখ, ইউএস যা স্পর্শকাতর সময় দিয়েছে, 3 তারিখের পর থেকে কিছু হতে পারে। আমাদের এখানে আসাম, মণিপুর, মেঘালয় এই সমস্ত অঞ্চলে স্কোয়াড্রন সমস্ত মিরাজ, তারপর রাফেল, মিগ-20 এই সমস্ত উড়ে উড়ে বেড়াচ্ছে, সমস্ত হচ্ছে। আচ্ছা, ওই মিসাইল টেস্টটা বোধহয় আজকালের মধ্যে মিসাইল টেস্ট হবে। এই যে 14,000 কিলোমিটার যেটাই করেছে, সেই মিসাইল টেস্টটা বোধহয় আজকালের মধ্যে হবে। সব এখন যন্ত্রপাতি ঝাড়িয়ে বুঝিয়ে নিচ্ছে, যখন মার হবে তখন তো একসঙ্গে 12 ঘন্টা 14 ঘন্টার মার তো হবে, তো যখন মার হবে তখন তো যাতে না থামা যায় আর কি, সব পরীক্ষা নিরীক্ষা কমপ্লিট করে যখন অ্যাকশন শুরু করার তখন অ্যাকশনটা শুরু করে দেবে। কবে করবে তা আমি বলতে পারবো না। এবার উনি বলছেন যে অবস্থার পরিপ্রেক্ষিতে ভারতের উপরে চাপ বাড়ানোর জন্য আওয়ামী লীগকে ফেরানোর এখন কোনো রকম সম্ভাবনাই নেই। এখন নির্বাচন ঘোষণা হয়ে যাবে, এই নির্বাচন জীবনে হবে না, জীবনে নির্বাচন হবে না, দেখে নেবেন আপনারা, আমার কথা মিলিয়ে নেবেন। আমি 6 মাস 8 মাস আগে থেকে বলছি নির্বাচন হবে না, আজকেও বলছি নির্বাচন হবে না। উনি নির্বাচনের মূল্য ঝুলিয়ে দেন একটা। নির্বাচনের আগে আওয়ামী লীগকে এখন এর মধ্যে ইনক্লুড করা সম্ভব নয়। ইনক্লুসিভ নির্বাচন কি করে হবে আওয়ামী লীগকে দিয়ে, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, তাই এখন ওটা এখন থামাচাপা থাক, পরে ও নিয়ে আলোচনা করা যাবে। তার মানে এখন উনি আওয়ামী লীগকে নিয়ে কিছু ভাবছেন না, সেটা একটা বার্তা ভারতকে দিয়ে দিলেন। আর ভারত সম্পর্কে এই যে হাসিটাকে ফেরানোর যে চিঠি দিয়েছিলেন, সেই সম্পর্কে ভারতের একটা সংক্ষিপ্ত জবাব পাওয়া গেছে, খুব সংক্ষিপ্ত। সেই জবাবটা হচ্ছে যে চুক্তিটা 2 দেশের মধ্যে হয়েছিল, সেই চুক্তিটা নিবিড় এবং গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য নিশ্চয়ই বাংলাদেশে বুদ্ধিমান এবং বিবেচক মানুষ আছেন। তার মানে সবকটা তো গাধা, 2-1টা বুদ্ধিমান এবং বিবেচক মানুষ আছে যারা নিবিড়ভাবে ইন্টেন্সিভলি যারা দেখবে এটা। তাতে বলা আছে আততায়ীর হাতে কখনো কোনো অপরাধীকে তুলে দেওয়া হবে না, তারা যাকে অপরাধী বলছে। অর্থাৎ
শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার কোনো স্বপ্ন দেখবেন না। তিনি প্রত্যায়িত হয়ে যাবেন বাংলাদেশে, তাকে আপনারা ফাঁসি কাস্টে আনন্দ উল্লাস করতে করতে ঝোলাবেন, অপকাশ্য রাস্তায় ঝোলাতে পারেন। এটা আপনার স্বপ্ন দেখা ছেড়ে দিন। আর দ্বিতীয় কথা, ভারত যেটা বলেছে খুনি মানে আততায়ী মানে কি? আততায়ী মানে হলো খুনি। তা মানে কোনো খুনি সরকার, আপনার সরকারকে ঘুরিয়ে, ভারত তো সোজাসুজি বলে না, ঘুরিয়ে বলে, কোন আততায়ী সরকারের হাতে কোনো বন্দীকে ফিরিয়ে দেওয়া হবে না। তার মানে মোহাম্মদ ইউনূস, আপনি হলেন খুনি, আপনার হাতে রক্ত লেগে রয়েছে, আপনার দেশ হলো খুনিদের দেশ, যারা এই বাংলাদেশটাকে এখন ধ্বংস করছে। এই কারণে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আসা দরকার। একদিকে আওয়ামী লীগ, একদিকে বিএনপি, এই জামাতকে লাথি মেরে দূর করতে, এনসিপি কে লাথি মেরে দূর করতে এই দুটো রাজনৈতিক দলকে একত্র হতে হবে। তবে যদি এই মোহাম্মদ ইউনূসকে রাস্তায় নামিয়ে একদম কাপড় চোপড় লেংটি সহ খুলে ফেলে দেওয়া যায়। আমি এখনো বলছি, ওর যা অবস্থা হবে, ওর অত্যন্ত করুণ অবস্থা হবে। এখন নিজেই প্রাণের আশঙ্কা করছেন। আমেরিকা একটা বার্তা পাঠিয়েছেন, আমার প্রাণের আশঙ্কা আছে, আমার এখানে জায়গা বাংলাদেশ ছাড়তে হবে, একটা বার্তা পাঠিয়েছেন। সে খবরটা আমার কাছে এসছে, কিন্তু পাকাপাকি হয়নি। পাকাপাকি হলে আমি ভিডিও করব যে কি বার্তাটা উনি কার মারফত পাঠিয়েছেন। তিনি খলিলের মারফত নাকি অন্য কোনো ট্রেসি জেকবসনের মারফত উনি পাঠিয়েছেন। বার্তা উনি পাঠিয়েছেন, এবং তিনি যে মানে বিপদের মধ্যে রয়েছেন, তার প্রাণ সংশয় হতে পারে, এটা কিন্তু উনি আঁচ করতে পারছেন। তার কারণটা আমি জানি না, তার কি ব্যাখ্যা উনি দিয়েছেন তাও আমি জানি না। সেটা জানি আগে, জানলে পরে আমি কালকে নিশ্চয়ই, যদি কালকের মধ্যে জানতে পারি তাহলে কালকে, নইলে পরশু দিন এই নিয়ে ভিডিও করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। 14,000 কিলোমিটারের নটিক্যাল মাইলের যে নোটাম জারি করেছে, সেই ব্যাপারটা নিয়ে একটুখানি ভেবে আপনারা একটুখানি ভালো অবস্থানে থাকবেন, একটু মানে কি বলে, মানে অত্যন্ত সুরক্ষিত জায়গায় থাকবেন, এইটুকু আমার নিবেদন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।